পৃষ্ঠা 196 কন্টিনিউড। প্রশ্ন 9, টিকা লেখো। ক্রিপস মিশন। ভূমিকা: দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ব্রিটিশ সরকার ভারতবাসীর কাছ থেকে আর্থিক ও সামরিক সাহায্য প্রার্থনা করে। ভারতীয় জাতীয় কংগ্রেস এর প্রতিবাদ জানালে রাজনৈতিক অচলাবস্থা দেখা দেয়। এই পরিস্থিতিতে ব্রিটিশ মন্ত্রিসভার সদস্য স্ট্যাফোর্ড ক্রিপসের নেতৃত্বে ক্রিপস মিশন ভারতে আসে 23শে মার্চ 1942 খ্রিস্টাব্দ। জাতীয় নেতাদের সাথে আলোচনা করে এর সদস্যরা কিছু প্রস্তাব দেন, যা ক্রিপস প্রস্তাব নামে পরিচিত। কিন্তু ক্রিপস প্রস্তাবে স্বাধীনতার কোনো কথা উল্লেখ না থাকায় জাতীয় কংগ্রেস এই প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং ভারত ছাড়ো আন্দোলনের কর্মসূচি নেয়। ক্রিপস মিশন প্রস্তাব। 1. পটভূমি। 1. জাপানি আক্রমণের ভয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে উত্তর প্রশান্ত মহাসাগরের হাওয়াই দ্বীপপুঞ্জে বন্ধনী শুরু মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হিসেবে 1959 খ্রিস্টাব্দে অন্তর্ভুক্ত হয়। এর পার্ল হারবারে অবস্থিত মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংস করে 1. পটভূমি। 1. জাপানি আক্রমণের ভয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে উত্তর প্রশান্ত মহাসাগরের হাওয়াই দ্বীপপুঞ্জের মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হিসেবে 1959 খ্রিস্টাব্দে অন্তর্ভুক্ত হয়। এর পার্ল হারবারে অবস্থিত মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংস করে ও অক্ষশক্তি জোটে যোগ দেয়। জাপান অল্প সময়ের মধ্যে একে একে ফিলিপাইন দ্বীপপুঞ্জ, ইন্দোচীন, ইন্দোনেশিয়া, মালয় ও ব্রহ্মদেশ অধিকার করে ভারতের নিকটে চলে আসে। এর ফলে জাপানের ভারত আক্রমণের প্রবল সম্ভাবনা দেখা দিলে তা প্রতিরোধের জন্য ভারতের ব্রিটিশ সরকার ভারতবাসীর সাহায্যের প্রয়োজনীয়তা অনুভব করে। 2. বিশ্বের প্রভাবশালী নেতাদের চাপ। মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্ট, ব্রিটেনের শ্রমিক দলের লেবার পার্টি নেতা ক্লিমেন্ট অ্যাটলি, পৃষ্ঠা 197, ও অন্যান্য ব্রিটিশ রাজনীতিবিদগণ যুদ্ধে ভারতীয়দের সাহায্য নেওয়ার কথা বলেন। ভারতবাসীকে স্বায়ত্তশাসন ও স্বাধীনতা প্রদানের ব্যাপারে প্রতিশ্রুতি ঘোষণার জন্য তারা ব্রিটিশ কর্তৃপক্ষকে চাপ দেন। চীনের রাষ্ট্রপতি চিয়াং কাইশেক ও ভারতীয়দের স্বাধীনতার দাবিকে সহানুভূতির সঙ্গে বিবেচনার জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিলকে অনুরোধ জানান। 3. ভারতের সহযোগিতা লাভ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ভারতে ব্রিটিশ বিরোধী গণবিদ্রোহ শুরু হলে শাসনতান্ত্রিক অচলাবস্থা দেখা দেয়। অপরদিকে মিত্রপক্ষভুক্ত ব্রিটিশ দ্বিতীয় বিশ্বযুদ্ধের রণাঙ্গনে তার ঔপনিবেশিক শক্তিকে ব্যবহার করার সিদ্ধান্ত নিলে ভারতের সহযোগিতার প্রয়োজনীয়তা অনুভব করে। এই লক্ষ্য নিয়েই যুদ্ধকালীন ব্রিটিশ মন্ত্রিসভার সদস্য ক্রিপস তার একগুচ্ছ প্রস্তাব নিয়ে ভারতে আসেন। 2. ক্রিপস প্রস্তাবসমূহ। প্রায় এক সপ্তাহ ধরে ভারতের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন স্তরের জাতীয় নেতাদের সঙ্গে আলোচনার পর স্ট্যাফোর্ড ক্রিপস কিছু প্রস্তাব দেন। এই প্রস্তাবগুলি হল: 1. যুদ্ধ শেষ হলেই ভারতবর্ষকে একটি কোট ডোমিনিয়নের আনকোট মর্যাদা দেওয়া হবে। এই ডোমিনিয়ন ব্রিটিশ ডোমিনিয়নের সমমর্যাদা পাবে। 2. যুদ্ধ শেষে ভারতীয় প্রতিনিধিদের নিয়ে একটি সংবিধান সভা গঠন করা হবে। এই সংবিধান সভায় ব্রিটিশ অধিকৃত ভারত ও দেশীয় রাজ্য উভয় থেকেই সদস্য নেওয়া হবে। 3. সংবিধান সভায় ব্রিটিশ ভারতের সদস্যরা প্রাদেশিক আইনসভাগুলির নিম্নকক্ষ দ্বারা নির্বাচিত হবেন এবং দেশীয় রাজ্যগুলির সদস্যরা দেশীয় রাজাদের দ্বারা মনোনীত হবেন। 4. সংবিধান সভা যে সংবিধান রচনা করবে ব্রিটিশ সরকার তা মেনে নেবে এবং ভারতের সঙ্গে চুক্তি আলোচনায় প্রস্তুত থাকবে। 5. ব্রিটিশ সরকারের সঙ্গে এই সংবিধান সভা এক চুক্তি স্বাক্ষর করবে এবং এই চুক্তি বলে ব্রিটিশ ভারতীয়দের হাতে ক্ষমতা হস্তান্তর করবে। 6.
ভারতের কোনো প্রদেশ বা দেশীয় রাজ্য নতুন সংবিধান গ্রহণ করতে রাজি না হলে সেই প্রদেশ বা দেশীয় রাজ্য নিজস্ব সংবিধান রচনা করতে পারবে। 7. অবিলম্বে ভারতীয় নেতাদের বড়লাটের শাসন পরিষদে অংশগ্রহণ ও আন্তর্জাতিক সম্মেলনগুলিতে প্রতিনিধি হিসেবে যোগদানের সুযোগ দেওয়া হবে। 8. সংবিধান রচিত না হওয়া পর্যন্ত ব্রিটিশ সরকার ভারতীয়দের নিরাপত্তার দায়িত্ব নেবে, বিনিময়ে ব্রিটিশ যুদ্ধে ভারতের সম্পদ ব্যবহার করবে। 9. বড়লাটের কার্যনির্বাহক কাউন্সিলের সংখ্যাগরিষ্ঠ সিদ্ধান্তের বিরুদ্ধে বড়লাটের কোর্ট ভেটো আনকোট ক্ষমতা প্রয়োগ করার অধিকার থাকবে। 3. ক্রিপস প্রস্তাব প্রত্যাখ্যান। কয়েকটি কারণে ক্রিপস প্রস্তাব প্রত্যাখ্যাত হয়। 1. প্রথমত, ক্রিপস প্রস্তাবে ভারতবর্ষকে স্বাধীনতা দানের কোনো রকম উল্লেখ ছিল না। যুদ্ধ শেষে কেবল ডোমিনিয়ন স্টেটাস দেওয়ার কথা বলা হয়েছিল। দ্বিতীয়ত, ভারতবর্ষের প্রতিরক্ষার সম্পূর্ণ দায়িত্ব ভারতীয়দের হাতে তুলে দেওয়ার কোনো রকম ইচ্ছাই এই প্রস্তাবে ছিল না। তৃতীয়ত, প্রস্তাবিত জাতীয় সরকারকে ব্রিটিশ ক্যাবিনেটের সমমর্যাদা ও ক্ষমতা দানের কোনো প্রতিশ্রুতি ছিল না। চতুর্থত, ক্রিপস প্রস্তাব মতো প্রদেশগুলিকে বিচ্ছিন্ন হওয়ার অধিকার দেওয়া হলে পরোক্ষভাবে জিন্নার দাবিকেই মেনে নেওয়া হয়। পঞ্চমত, মনোনীত সদস্যদের সংবিধান সভায় আসা নিয়ে কংগ্রেসের আপত্তি ছিল, অর্থাৎ দেশীয় রাজ্যের প্রতিনিধিদের রাজারা মনোনীত করবেন এই প্রস্তাবে জাতীয় কংগ্রেসের মত ছিল না। ষষ্ঠত, ক্রিপস প্রস্তাবে অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার গঠনের কোনো রকম উল্লেখ ছিল না। সব মিলিয়ে ভারতীয় জাতীয় কংগ্রেস চেয়েছিল যত শীঘ্র সম্ভব ভারতবর্ষ স্বাধীনতা লাভ করুক, কিন্তু এই প্রস্তাবে তার কোনো রকম আভাস ছিল না। জানার আকাশ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তি জোটে জাপান যোগ দেওয়ার পর প্রথম দিকে মিত্রশক্তি জোট ধীরে ধীরে কোণঠাসা হয়ে পড়তে শুরু করে। এই পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ফ্র্যাঙ্কলিন ডেলানো রুজভেল্ট এবং চীনের রাষ্ট্রপতি চিয়াং কাইশেক এবং ব্রিটেনের লেবার পার্টির নেতারা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী চার্চিলের ওপর চাপ দিয়ে বলেন যে ব্রিটেনের পক্ষ থেকে ভারতীয়দের কাছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য যেন সক্রিয় সাহায্য চাওয়া হয়। এই প্রেক্ষাপটে ক্রিপসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ভারতে আসে। 4. রাজনৈতিক ও সম্প্রদায় দলগুলির প্রতিক্রিয়া। ক্রিপস মিশনের প্রস্তাবগুলি ভারতীয় জাতীয় রাজনীতিতে এক জটিলতা তৈরি করে। 1. কংগ্রেসের প্রতিক্রিয়া। ঐক্যবদ্ধ স্বাধীন ভারতের স্থলে বহুধা বিভক্ত ভারতের অর্থাৎ দেশ বিভাগের সম্ভাবনাকে প্রশ্রয় দেওয়ায় কংগ্রেস দল ক্রিপস প্রস্তাবের বিরোধিতা করে এবং তা প্রত্যাখ্যান করে। কংগ্রেস মূলত 4টি কারণেই ক্রিপস প্রস্তাব গ্রহণ করেনি। প্রথমত, ক্রিপস প্রস্তাবে ভারতের স্বাধীনতা সম্পর্কে কোনো সুস্পষ্ট প্রতিশ্রুতি ছিল না। পূর্ণ স্বাধীনতার বদলে শুধুমাত্র ডোমিনিয়ন স্টেটাসের কথা বলা হয়েছিল, তাও আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। দ্বিতীয়ত, ক্রিপস প্রস্তাবে পরোক্ষভাবে পাকিস্তানের দাবি মেনে নেওয়া হয়েছিল। পছন্দ না হলে ভারতীয় ইউনিয়ন ছেড়ে চলে যাওয়ার যে অধিকার প্রদেশগুলিকে দেওয়া হয়েছিল, জাতীয় কংগ্রেসের তা আদৌ মনোপুত ছিল না। তৃতীয়ত, প্রস্তাবিত সংবিধান সভায় ভারতীয় প্রতিনিধিদের সরাসরি নির্বাচনের দ্বারা নিযুক্ত করার কথা ক্রিপস প্রস্তাবে বলা হয়নি। তাছাড়া দেশীয় রাজ্যগুলির ক্ষেত্রে জনগণের দ্বারা সদস্যদের নির্বাচন করার বদলে রাজাদের দ্বারা তাদের মনোনয়নের প্রস্তাবও পৃষ্ঠা 198। কংগ্রেসের পছন্দ হয়নি। চতুর্থত, ব্রিটিশ সরকার প্রতিরক্ষা দফতরের দায়িত্ব ভারতীয়দের হাতে ছাড়তে রাজি না হওয়ায় কংগ্রেস অসন্তুষ্ট হয়। সবচেয়ে বড় কথা, ভবিষ্যতের প্রতিশ্রুতিতে কংগ্রেসের কোনো রকম আগ্রহই ছিল না। মুসলিম লীগের প্রতিক্রিয়া। লীগের প্রতিক্রিয়া ছিল অবশ্য দু রকমের, সন্তোষজনক আবার হতাশাব্যঞ্জক। প্রদেশগুলিকে ভারত যুক্তরাষ্ট্রে যোগ দেওয়া বা না দেওয়ার স্বাধীনতা দেওয়ায় লীগ খুশি হলেও স্বাধীন মুসলিম রাষ্ট্রের অর্থাৎ
কোর্ট পাকিস্তান আনকোট দাবি স্বীকৃত না হওয়ায় লীগ ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে। 3. শিখ সম্প্রদায়ের প্রতিক্রিয়া। ভারতীয় শিখ সম্প্রদায়ও ক্রিপস প্রস্তাব মেনে নিতে পারেননি। তাদের আশঙ্কা ছিল পাঞ্জাবের সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা ভারত থেকে আলাদা হয়ে গেলে শিখদের স্বার্থ বিপন্ন হয়ে পড়বে। 4. হরিজন সম্প্রদায়ের প্রতিক্রিয়া। হরিজন সম্প্রদায়ের নেতা আম্বেদকর এই ভেবে অসন্তোষ প্রকাশ করেন যে ক্রিপস প্রস্তাব কার্যকরী হলে বর্ণ হিন্দু সম্প্রদায়ের নিরঙ্কুশ আধিপত্য প্রতিষ্ঠিত হবে। 5. জাতীয় নেতাদের মতামত। ক্রিপস মিশনের প্রস্তাবগুলি ভারতীয় জাতীয় নেতাদের মধ্যেও তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। গান্ধীজি ক্রিপস প্রস্তাবকে কোট ফেল পড়া ব্যাংকের ওপর চেক কাটার সামিল আনকোট এ পোস্ট ডেটেড চেক অন এ ক্রাশিং ব্যাংক বলে সমালোচনা করেন। জওহরলাল নেহরু সমালোচনার সুরে বলেন, যখনই প্রস্তাবগুলি আমি প্রথম পড়লাম আমি ভীষণভাবে হতাশ হয়েছিলাম। 6. ক্রিপস প্রস্তাবের ব্যর্থতার কারণ। ক্রিপস প্রস্তাব শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছিল কারণ 1. পূর্ণ স্বাধীনতা দানের অনুল্লেখ। এই প্রস্তাবটিতে পূর্ণ স্বাধীনতা দানের বিষয়টি উল্লেখ ছিল না। ব্রিটিশ সরকার বিশেষত চার্চিলের অনিচ্ছুক মনোভাব এই প্রস্তাবকে ব্যর্থ করেছিল। তিনি কখনোই চাননি ভারত স্বাধীন হোক। আসলে এটি ছিল লোক দেখানো কৌশল মাত্র। 2. সংবিধান সভাকেন্দ্রিক সমস্যা। ক্রিপস প্রস্তাবগুলিতে সংবিধান সভায় প্রতিনিধিদের সরাসরি নির্বাচনের দ্বারা নিয়োগের কথা কিছু বলা হয়নি। এছাড়াও এই প্রস্তাবের দ্বারা সংবিধান সভাকে সার্বভৌম ক্ষমতা না দেওয়ায় হিন্দু মহাসভা, লিবারেল পার্টি প্রভৃতি দলও ক্রিপস প্রস্তাবের কঠোর সমালোচনা করে। 3. ভারত বিভাজনের ইঙ্গিত। ক্রিপস প্রস্তাবে দেশীয় রাজ্যগুলির 9 কোটি মানুষের ভাগ্য রাজন্যবর্গের ইচ্ছা অনিচ্ছার উপর ছেড়ে দেওয়া হয়, যা আসলে প্রচ্ছন্নভাবে ভারত বিভাজনেরই ইঙ্গিত দেয়। তাই জাতীয় কংগ্রেস এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করে। 4. সর্বজনীন গ্রহণযোগ্যতার অভাব। ভারতের বিভিন্ন জাতি গোষ্ঠীগুলির কাছে অর্থাৎ হিন্দু, শিখ, মুসলিম, অনুন্নত সম্প্রদায় কারো কাছে এই প্রস্তাব গ্রহণযোগ্য ছিল না, তাই এই প্রস্তাব ব্যর্থ হয়েছিল। মূল্যায়ন। ক্রিপস প্রস্তাব আসলে ভারতবাসীর প্রতারণা ছাড়া আর কিছুই নয়। ভারতের অর্থ ও মানব সম্পদকে কাজে লাগিয়ে ব্রিটিশ সরকার দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিজেকে বিজয়ীর আসনে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল। যুদ্ধ শেষ হতেই তাই ব্রিটিশ সাম্রাজ্যবাদের মুখোশ খুলে যায়। প্রশ্ন 10. মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশনের পরিকল্পনার নানা দিক ও ক্ষমতা হস্তান্তরের প্রচেষ্টা আলোচনা করো। ভূমিকা। ভারত সচিব প্যাথিক লরেন্স ব্রিটেনের হাউস অফ লর্ডসে এক ঘোষণায় বলেন, ভারতের স্বাধীনতার ব্যাপারে আলোচনার জন্য তাড়াতাড়ি পার্লামেন্টের একটি প্রতিনিধি দল ভারতে পাঠানো হবে। অচিরেই নৌবিদ্রোহ শুরু হলে নৌবিদ্রোহের পরের দিন ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লেমেন্ট অ্যাটলি পুনরায় ব্রিটিশ পার্লামেন্টে একই ঘোষণা করেন। সেই মতো ভারত সচিব প্যাথিক লরেন্স, বাণিজ্য সচিব স্ট্যাফোর্ড ক্রিপস এবং নৌসচিব মিস্টার A.V. আলেকজান্ডার এই 3 জন মন্ত্রীকে নিয়ে গড়া একদল ভারতে আসে ফেব্রুয়ারি 1946 খ্রিস্টাব্দ, যা মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশন নামে পরিচিত। মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশন পরিকল্পনার নানা দিক ও ক্ষমতা হস্তান্তরের প্রচেষ্টা। 1. উদ্দেশ্য। মন্ত্রী মিশনের উদ্দেশ্য ছিল মূলত 2টি। 1. ভারতকে স্বাধীনতা দান এবং ভবিষ্যৎ সংবিধান রচনার জন্য যে গণপরিষদ তৈরি হবে তার গঠন পদ্ধতি ও নীতি নির্ধারণ করা। 2. ভারতের সকল রাজনৈতিক দলগুলির বৃহত্তর মতৈক্যের ভিত্তিতে অন্তর্বর্তীকালের জন্য একটি জনপ্রতিনিধি ভিত্তিক সরকার গঠন করা। 2. প্রেক্ষাপট। মন্ত্রী মিশনের 3 সদস্য ভারতে এসে কংগ্রেস ও মুসলিম লীগ সহ বিভিন্ন রাজনৈতিক নেতাদের সঙ্গে আলাপ আলোচনা শুরু করেন। এই আলোচনায় বড়লাট ওয়াভেলও অংশ নেন। মূলত কংগ্রেস ও মুসলিম লীগের সঙ্গেই দীর্ঘ আলোচনা চলে। এই 2 দলই মন্ত্রী মিশনের কাছে নিজেদের কিছু প্রস্তাব তুলে ধরে। 1. কংগ্রেসের প্রস্তাবসমূহ। কংগ্রেসের দেওয়া প্রস্তাবগুলি হল
এ, ভারতকে সম্পূর্ণ স্বাধীনতা ফিরিয়ে দিতে হবে। বি, ভারতের সংবিধান রচনার জন্য গঠিত সংবিধান পরিষদটির সদস্যদের আনুপাতিক হারে নির্বাচিত করবেন বিভিন্ন প্রাদেশিক আইনসভাগুলির বিধায়কগণ। একই পদ্ধতিতে দেশীয় রাজ্যগুলির প্রতিনিধিরাও নির্বাচিত হবেন। সি, ভারতবর্ষের জন্য একটি দীর্ঘমেয়াদী যুক্তরাষ্ট্রীয় কেন্দ্রীয় সরকার গঠন করতে হবে। এই সরকার বিদেশ বিভাগ ও দেশ রক্ষা ছাড়াও যোগাযোগ ব্যবস্থা, মৌলিক অধিকার রক্ষা, মুদ্রানীতি, শুল্ক হার প্রভৃতি বিষয়গুলি দেখবে। ডি, অবশিষ্ট সকল ক্ষমতাগুলির ভার থাকবে প্রদেশগুলি বা অঙ্গগুলির ওপর। ই, সংবিধান পরিষদ নিখিল ভারত ফেডারেল ইউনিয়নের সংবিধান রচনার পর প্রদেশগুলির প্রতিনিধিগণ গ্রুপ তৈরি করতে পারবেন। প্রতিটি গ্রুপ প্রদেশগুলির এমনকি প্রয়োজনে গ্রুপের জন্য পৃষ্ঠা 199 সংবিধান তৈরি করতে পারবে। এফ, মধ্যবর্তী সময়কালে কেন্দ্র একটি অন্তর্বর্তী সরকারের হাতে শাসনভার থাকলেও সেই সরকারের মন্ত্রিসভায় কংগ্রেস ও মুসলিম লীগের সদস্য সংখ্যা সমান রাখা যাবে না। 2, লীগের বিরোধিতামূলক প্রস্তাবসমূহ। লীগের তরফে জিন্না প্রস্তাব দেন এ, পাঞ্জাব, উত্তর পশ্চিম সীমান্ত, বেলুচিস্তান, সিন্ধু, বাংলা, আসাম এই 6টি মুসলমান প্রধান প্রদেশগুলিকে একটি গ্রুপে রাখতে হবে। বি, এই 6টি মুসলমান প্রদেশের জন্য একটি আলাদা সংবিধান রচনা পরিষদ থাকবে, যে পরিষদটি সমস্ত গ্রুপের সংবিধান রচনা করবে। সি, সংবিধান রচনা পরিষদে রাখা প্রতিনিধিদের নির্বাচন পদ্ধতি এমন হতে হবে যাতে পাকিস্তান গ্রুপের সকল অর্থাৎ 6টি প্রদেশে বিভিন্ন সম্প্রদায় থেকেই জনসংখ্যা অনুপাতে প্রতিনিধি থাকতে পারেন। ডি, পাকিস্তান গ্রুপের ফেডারেল সরকারের সংবিধান এবং প্রদেশগুলির সংবিধান রচনা পরিষদ কর্তৃক চূড়ান্তভাবে গৃহীত হয়ে যাওয়ার পরেও গ্রুপের কোনো প্রদেশ মনে করলে নির্দিষ্ট গ্রুপ থেকে আলাদা হতে পারবে। একটি ছবি রয়েছে, নিচে লেখা আছে ক্যাবিনেট মিশনের সদস্যগণ। 3, মন্ত্রী মিশনের প্রস্তাবসমূহ। ভারতের নতুন সংবিধান বিচার করার বিষয়ে কংগ্রেস দল ও মুসলিম লীগের সহমত না হওয়ায় মন্ত্রী মিশন ভারতের শাসনভার হস্তান্তরের বিষয়ে তার নিজস্ব পরিকল্পনা পরিবেশন করার সিদ্ধান্ত নেয়। মন্ত্রী মিশনের এই পরিকল্পনার দুটি দিকের একটি হলো দীর্ঘমেয়াদী 16 মে 1946 খ্রিস্টাব্দ এবং অপরটি হলো স্বল্পমেয়াদী পরিকল্পনা 16 জুন 1946 খ্রিস্টাব্দ। 1, দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এ, ভারতীয় ইউনিয়ন গঠন। ব্রিটিশ ভারত এবং দেশীয় রাজ্যগুলিকে নিয়ে একটি ভারতীয় ইউনিয়ন গঠন করা হবে। বি, ক্ষমতা বন্টন। বিদেশ বিভাগ বা পররাষ্ট্র নীতি, দেশ রক্ষা বা প্রতিরক্ষা ব্যবস্থা এবং যোগাযোগ ব্যবস্থা কেবল এই কয়টি বিষয়ের ক্ষমতা থাকবে ইউনিয়নের হাতে। অপরদিকে অন্যান্য সকল বিষয় এবং সকল অবশিষ্ট ক্ষমতা রেসিডিউয়ারি পাওয়ার্স প্রদেশগুলির হাতে থাকবে। দেশীয় রাজ্যগুলি ইউনিয়নের ক্ষমতাগুলি বাদে অন্যান্য ক্ষমতা ভোগ করবে। সি, 3টি প্রদেশ গঠন। সমস্ত প্রদেশগুলিকে নিয়ে 3টি প্রদেশ গঠন করা হবে। 1, মাদ্রাজ, বোম্বাই, উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ ও ওড়িশা নিয়ে গঠিত হিন্দু প্রধান বা ক বিভাগ। 2, পাঞ্জাব, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, সিন্ধু নিয়ে গঠিত মুসলিম প্রধান বা খ বিভাগ। 3, বাংলা ও আসাম নিয়ে একটি পৃথক বিভাগ বা গ বিভাগ। এই 3 অঞ্চলের অর্থাৎ ক, খ, গ শ্রেণী এবং দেশীয় রাজ্যগুলির নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে সংবিধান সভা গঠন বা গণপরিষদ গঠন করা হবে। এই গণপরিষদ ভারতীয় ইউনিয়নের সংবিধান রচনা করবে। ডি, যুক্তরাষ্ট্র বা ভারতীয় ইউনিয়নের ত্যাগের অধিকার। ডি, যুক্তরাষ্ট্র বা ভারতীয় ইউনিয়ন ত্যাগের অধিকার। নতুন সংবিধান চালু হলে যে কোনো নির্বাচিত প্রাদেশিক আইনসভা ইচ্ছা করলে প্রথম সাধারণ নির্বাচনের পর যে কোনো ভাগ থেকে আলাদা হয়ে যেতে পারবে।
প্রয়োজন দেখা দিলে প্রথম 10 বছর পর কিংবা প্রতি 10 বছর অন্তর সংবিধানের পরিবর্তন করা যাবে। অন্তর্বর্তী সরকার গঠন। নতুন সংবিধান রচিত না হওয়া পর্যন্ত ভারতবর্ষের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের নিয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে। ততদিন এই সরকার শাসন পরিচালনা করবে। 2. স্বল্পমেয়াদী পরিকল্পনা। মন্ত্রী মিশনের স্বল্পমেয়াদী প্রস্তাবে বলা হয় অন্তর্বর্তী সরকারে 14 জন সদস্য থাকবেন। এরা হবেন কংগ্রেস 6, মুসলিম লীগ 5, শিখ 1, ভারতীয় খ্রিস্টান 1, পার্সি 1। অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিত্বের এই সংখ্যার অনুপাত দেখে কংগ্রেসের তরফে জানানো হয় যে কংগ্রেস দল যেহেতু দলমত নির্বিশেষে একটি সর্বভারতীয় সংগঠন, তাই কংগ্রেসকে একজন মুসলমান সদস্য মনোনয়নের অধিকার দিতে হবে। এর বিরোধিতা করে মুসলিম লীগ জানায় যে একমাত্র মুসলিম লীগই মুসলমান সদস্যদের মনোনয়নের অধিকার পাবে। 4. প্রতিক্রিয়া। 1. কংগ্রেস দলের। যেভাবে ভারতীয় ইউনিয়নের প্রদেশগুলি ক, খ, গ এই 3টি শ্রেণীতে ভাগ করা হয়েছিল, কংগ্রেস দলের তা মনঃপূত হয়নি। কংগ্রেসের ধারণায় উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশও আসামকে যথাক্রমে 2য় অর্থাৎ খ বিভাগ এবং 3য় অর্থাৎ গ বিভাগে অন্তর্ভুক্ত করা ঠিক হয়নি। তাছাড়া সংবিধান সভার ক্ষমতা ও কাজের ওপর নিয়ন্ত্রণ কংগ্রেসের পছন্দ ছিল না। আসলে কংগ্রেসের এই ভেবে ভয় হয়েছিল যে 2য় ও 3য় বিভাগের প্রদেশগুলি হয়তো ভারতীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আলাদা মুসলিম রাজ্যে পরিণত হবে। সবচেয়ে বড় কথা, অন্তর্বর্তী সরকারের গঠনে কংগ্রেস দল ও মুসলিম লীগকে প্রায় সমান মর্যাদা দেওয়ায় কংগ্রেস অসন্তুষ্ট হয়। 2. মুসলিম লীগের। সাম্প্রদায়িক নীতি অনুসারে প্রদেশগুলিকে ভাগ করা হলে মুসলিম লীগ প্রস্তাব মেনে নেয়, কিন্তু কংগ্রেস দলের তরফ থেকে জওহরলাল নেহরুর জাতীয় কংগ্রেসের সভাপতির ভাষণে 7 জুলাই 1946 খ্রিস্টাব্দ বলেন, কোট, সংবিধান পরিষদে যোগ দেওয়া ছাড়া কোনো ব্যাপারেই আমাদের বাধ্যবাধকতা নেই, আনকোট। নেহরুর এই উক্তির অর্থ দাঁড়ায় সংবিধান পরিষদ হল সার্বভৌম এবং এই পরিষদই শাসনকাজ পরিচালনার নিয়মাবলী ঠিক করবে। নেহরুর এই ঘোষণার পর পৃষ্ঠা 200। মুসলিম লীগ এক ঘোষণায় 29 জুলাই 1929 খ্রিস্টাব্দ জানায়, মুসলিম লীগ ক্যাবিনেট মিশন পরিকল্পনা মানে না। এরপরেই জিন্না তাঁর প্রত্যক্ষ সংগ্রাম ডাইরেক্ট অ্যাকশন এর অস্ত্রে শান দিতে শুরু করেন। জানার আকাশ। শেষ পর্যন্ত কংগ্রেস ওয়ার্কিং কমিটি, কংগ্রেস কার্যকরী সমিতি সিদ্ধান্ত নেয় যে কংগ্রেস দল ঐক্যবদ্ধ ও গণতান্ত্রিক ভারত রাষ্ট্রের সংবিধান রচনার লক্ষ্যে গণপরিষদ গঠনের পরিকল্পনা নেবে। পরবর্তী জাতীয় কংগ্রেসের অধিবেশনে জওহরলাল নেহরু জানিয়ে দেন যে মন্ত্রী মিশনের স্বল্পমেয়াদী বা দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনাই তারা গ্রহণ করছেন না। কংগ্রেস শুধুমাত্র গণপরিষদে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। জওহরলাল এটাও বলেন যে গণপরিষদ স্বাধীনভাবে সংবিধান রচনার কাজ করতে না পারলে কংগ্রেস তার থেকে বেরিয়ে আসবে। যাই হোক, পরে কংগ্রেস 1946-এর নির্বাচনে অংশ নেয় এবং গণপরিষদ ও অন্তর্বর্তীকালীন সরকারে যোগ দেয়। 5. ত্রুটি। মন্ত্রী মিশনের প্রস্তাবগুলি ছিল ত্রুটিপূর্ণ। 1. প্রথমত, মন্ত্রী মিশনের প্রস্তাবে সরাসরি ভারত ভাগ বা আলাদা পাকিস্তান রাষ্ট্রের দাবির প্রতি স্বীকৃতি জানানো না হলেও প্রদেশগুলিকে হিন্দু প্রধান বা মুসলিম প্রধান ভাগে ভাগ করে জোট বাঁধার অধিকার দেওয়া হয়, যার দ্বারা পরোক্ষভাবে ভারত বিভাজনের রাস্তা খুলে দেওয়া হয়। 2. দ্বিতীয়ত, কেন্দ্রীয় সরকারকে প্রাদেশিক সরকারের তুলনায় দুর্বল করে দেওয়ায় প্রস্তাবিত যুক্তরাষ্ট্রীয় কাঠামো অনেকটাই দুর্বল হয়ে পড়ে। 3. তৃতীয়ত, মন্ত্রী মিশনের প্রস্তাবে অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বাত্মক ক্ষমতাদানের কোনো উল্লেখ ছিল না। 4. চতুর্থত, সংবিধান সভার হাতেও সার্বভৌম ক্ষমতা তুলে দেওয়া হয়নি। পরে মন্ত্রী মিশন কেবল একটি ইস্তাহার প্রকাশ করে বলে, অন্তর্বর্তী সরকার ও সংবিধান সভাকে যতখানি সম্ভব স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা দেওয়া হবে। 6.
ব্রিটিশ সরকারের ভূমিকা। মন্ত্রী মিশনের প্রস্তাবগুলি নিয়ে কংগ্রেস দল ও মুসলিম লীগের মধ্যে মতবিরোধ দেখা দিলে সরকার উভয় সংকটে পড়ে। কংগ্রেসকে অন্তর্বর্তীকালীন সরকার গড়তে দেওয়া হবে নাকি লীগ যতক্ষণ না এই পরিকল্পনার ব্যাপারে সহমত হচ্ছে ততক্ষণ অপেক্ষা করা হবে, এই দুই সিদ্ধান্তে সরকার দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে। বড়লাট ওয়াভেল 1 বছর আগের সিমলা সম্মেলনের মতোই লীগের সহমতের জন্য অপেক্ষার নীতি নেন। কিন্তু ব্রিটিশ সরকার, বিশেষত সেক্রেটারি অফ স্টেট, যুক্তি দেখান যে কংগ্রেসের সহযোগিতা পাওয়া একান্ত জরুরি। তাই সরকারের মত মেনেই কেবলমাত্র কংগ্রেসই সদস্যদের নিয়ে গঠন করা হয় অন্তর্বর্তী মন্ত্রিসভা, যার প্রধান হন জওহরলাল নেহেরু। অপরদিকে মোহাম্মদ আলী জিন্নাহ জেদ ধরে বসেছিলেন যে সকল আফসারফাই লীগের পক্ষে আপোষ রফা লীগের পক্ষে গ্রহণযোগ্য হতে হবে। এতদিন ভারতের শাসন ধরে রাখার জন্য ব্রিটিশ সরকার যে সাম্প্রদায়িক তোষণ নীতিকে কাজে লাগাতো, আজ ভারত ছেড়ে চলে যাওয়ার আগে ভবিষ্যৎ সম্পর্কে বজায় রাখার জন্য তোষণ নীতি ছেড়ে বিপরীত দৃষ্টিভঙ্গির প্রয়োজনীয়তা, অর্থাৎ বৃহত্তর গোষ্ঠীর স্বার্থরক্ষার পদক্ষেপের দিকে এগোলো। 7. গুরুত্ব। 1946 খ্রিস্টাব্দের মন্ত্রী মিশনের প্রস্তাবগুলি নানা কারণে গুরুত্বপূর্ণ ছিল। 1. অবিভক্ত রাখার শেষ প্রয়াস হিসেবে মিশন স্পষ্টই বুঝে গিয়েছিল যে ভারত ভেঙে পাকিস্তান সৃষ্টি এই উপমহাদেশের সাম্প্রদায়িক সমস্যা সমাধানের সঠিক কোনো পথ নয়। তাই ভারতকে অবিভক্ত রেখে স্বাধীনতা দেওয়ার এটাই ছিল ব্রিটিশ সরকারের শেষ আন্তরিক প্রয়াস। 2. প্রতিনিধি নির্বাচনের অধিকার দানে। এই প্রথম দেশীয় রাজ্যের জনগণকে প্রতিনিধি নির্বাচনের অধিকার দেওয়া হয়। 3. অসাম্প্রদায়িক শাসনতান্ত্রিক পদক্ষেপ হিসেবে এতদিন শাসনতান্ত্রিক আলোচনার ক্ষেত্রে ইউরোপীয়, ইঙ্গো ভারতীয়, খ্রিস্টান, তফসিলি জাতি এবং বিভিন্ন গোষ্ঠীর প্রতিনিধিত্বকে কেন্দ্র করে নানা জটিলতার সৃষ্টি হতো। মন্ত্রী মিশন তা থেকে মুক্তি পেতে হিন্দু, মুসলিম ও পাঞ্জাবের ক্ষেত্রে শিখ ছাড়া অন্য কোনো সম্প্রদায়কে সেক্ষেত্রে স্বীকৃতি না দিয়ে এক ইতিহাস সৃষ্টি করে। 4. অভারতীয় সদস্য গ্রহণের ক্ষেত্রে গণপরিষদে কোনো অভারতীয় সদস্য গ্রহণের প্রস্তাব ছিল না। 5. গণপরিষদের ক্ষমতায় ভারতীয় শাসনতন্ত্র রচনার ক্ষেত্রে গণপরিষদকেই সার্বভৌম ক্ষমতা দেওয়া হয়। উপসংহার: মন্ত্রী মিশন ভারতবর্ষের জাতীয় ঐক্য ও অখণ্ডতার মধ্যে সামঞ্জস্য বিধানের জন্য চেষ্টা চালালেও কংগ্রেস ও লীগ উভয় পক্ষের কাছেই এটি একটি জোড়াতালি দেওয়া ব্যবস্থা বলে মনে হয়েছিল। তাই ফলাফল অসম্পূর্ণ রেখেই মন্ত্রী মিশনের সদস্যরা নিজেদের দেশে ফিরে যান। এই প্রসঙ্গে ঐতিহাসিক অমলেশ ত্রিপাঠী বলেছেন, কোট, ওয়াভেলের হাতে এক রুগ্ন শিশু গণপরিষদ ও মৃতজাত শিশুর অন্তর্বর্তী সরকার ভার দিয়ে দেশে ফিরে গেল মিশন। প্রশ্ন 11। টিকা লেখো। লিনলিথ গো প্রস্তাব। ভূমিকা: ইউরোপের মাটিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে ভারতবাসীর সাহায্য লাভের আশায় ব্রিটিশ সরকার সচেষ্ট হয়ে ওঠে। এই লক্ষ্যে বড়লাট লিনলিথগো বেশ কিছু প্রস্তাব পেশ করেন, যা কোট লিনলিথগো প্রস্তাব আনকোট নামে পরিচিত। লিনলিথগো প্রস্তাব। 1. প্রেক্ষাপট। 1. ইউরোপীয় রণাঙ্গনে মিত্রশক্তির প্রাথমিক ব্যর্থতা। 1939 খ্রিস্টাব্দের 1 সেপ্টেম্বর ইউরোপে মিত্রশক্তি জোট ও অক্ষশক্তি জোটের মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। যুদ্ধের প্রাথমিক পর্বে 1940 খ্রিস্টাব্দের জুন মাসের মধ্যেই মিত্রশক্তি জোটভুক্ত ডেনমার্ক, হল্যান্ড, বেলজিয়াম, নরওয়ে এবং ফ্রান্সের পতন ঘটে যায়। পৃষ্ঠা 201। অক্ষশক্তি জোটভুক্ত হিটলারের নেতৃত্বাধীন জার্মানি মিত্রশক্তি জোটভুক্ত ব্রিটেনের ওপর ব্যাপকভাবে বিমান আক্রমণ হানতে শুরু করে। 2. ব্রিটেনের রাজনৈতিক পথ পরিবর্তন।
যুদ্ধ পরিস্থিতিতে ব্রিটেনের প্রধানমন্ত্রী নেভিল চেম্বারলেন পদত্যাগ করেন, তার জায়গায় আসেন উইনস্টন চার্চিল। ব্রিটিশ মন্ত্রিসভাতেও রদবদল ঘটানো হয়। জেটল্যান্ডের বদলে ভারত সচিব হন এল.এস. আমেরি। 3. ব্রিটেনের অনমনীয় মনোভাব। যুদ্ধকালীন অবস্থাতেও ভারতের প্রতি ব্রিটেনের মনোভাবের কোনো বদল ঘটেনি, অর্থাৎ ভারতীয়দের হাতে ক্ষমতা হস্তান্তরের বিন্দুমাত্র ইচ্ছা প্রকাশ করেনি ব্রিটিশ কর্তৃপক্ষ। 4. গান্ধীজির লিনলিথগো আলোচনা। যুদ্ধে ভারতবাসীর সমর্থন লাভের আশায় ভাইসরয় সিমলাতে গান্ধীজির সঙ্গে আলোচনায় বসেন। গান্ধীজি ভাইসরয়কে স্পষ্টভাবে জানান যে তার সঙ্গে ব্যক্তিগত আলোচনায় কোনো লাভ হবে না। যুদ্ধে ব্রিটেনকে ভারতবাসীর সহযোগিতার বিষয়ে কংগ্রেস দল সিদ্ধান্ত নেবে। তিনি নিজে এ ব্যাপারে কোনো মত দিতে পারবেন না জানিয়ে সিমলা থেকে তিনি ফিরে আসেন। জানার আকাশ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে কংগ্রেস কার্যকরী সমিতি যে প্রস্তাব নেয় তার সারমর্ম হল, যুদ্ধের উদ্দেশ্য যদি সাম্রাজ্যবাদীদের ঔপনিবেশিক অধিকারকে রক্ষা করা হয়ে থাকে তাহলে যুদ্ধের সঙ্গে ভারতের কোনো সম্পর্ক নেই। আর গণতন্ত্র ও গণতন্ত্র ভিত্তিক বিশ্ব রাজনীতি যুদ্ধের মূল প্রশ্ন হলে ভারতবাসী যুদ্ধের প্রতি সমর্থন জানাবে। 2. লিনলিথগোর ঘোষণা। গান্ধীজি কোনো প্রতিশ্রুতি না দিলেও ভারতের বড়লাট লিনলিথগো একতরফা ঘোষণায় বলেন যে ভারত মিত্রশক্তি জোটের হয়ে ব্রিটেনের পক্ষে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগ দিয়েছে। প্রকৃত ঘটনা হলো যে লিনলিথগো ভারতীয় নেতৃবর্গ বা কেন্দ্রীয় আইনসভার সঙ্গে কোনো রকম পরামর্শ না করেই এই ঘোষণা করে দেন। তাই লিনলিথগোর এই ঘোষণায় ভারতের জনগণ অত্যন্ত ক্ষুব্ধ হন। লিনলিথগো সকল ভারতবাসীকে যুদ্ধে সহযোগিতার জন্য উৎসাহিত করতে থাকেন। তিনি তাঁর ঘোষণায় বলেন, মানবজাতির স্বাধীনতা রক্ষার লক্ষ্যে ভারতবাসী ব্রিটেনের পক্ষ থেকে এক গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। 3. কংগ্রেসের সিদ্ধান্ত। গান্ধীজি ব্যক্তিগতভাবে যুদ্ধে যুক্ত হওয়ার বিরোধী ছিলেন, কারণ যুদ্ধে যুক্ত হওয়ার অর্থ হল অহিংস নীতিকে লঙ্ঘন করা। লিনলিথগোর এই ঘোষণার প্রতিবাদ জানিয়ে জাতীয় কংগ্রেস মন্ত্রিসভাগুলি থেকে পদত্যাগ করে। যদিও কংগ্রেস দলের তরফ থেকে ব্রিটিশের সঙ্গে আলাপ আলোচনার পথ খোলা রাখে, কংগ্রেস কার্যকরী সমিতির পক্ষ থেকে ব্রিটিশ সরকারের কাছে 2টি শর্ত রাখা হয়। প্রথম শর্তে বলা হয় কেন্দ্রে অবিলম্বে জাতীয় সরকার গঠন করতে হবে, আর দ্বিতীয় শর্তে বলা হয় যুদ্ধ শেষে ব্রিটিশ সরকার ভারতকে স্বাধীনতা প্রদান করবে। এই 2টি শর্ত পূরণ হলে তবেই কংগ্রেস দল মিত্রপক্ষের সঙ্গে পূর্ণ সহযোগিতা করবে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটেনের পাশে দাঁড়াবে। আসলে ইংল্যান্ডের কর্তৃপক্ষের নির্দেশে ভাইসরয় 1935 খ্রিস্টাব্দের সংস্কার আইনকে এড়িয়ে স্বায়ত্তশাসন মুলতুবি রাখার কথা ঘোষণা করলে কংগ্রেস দল যুদ্ধ ব্যাপারে নিজেদের অবস্থান বদলায়। 4. অন্যান্য রাজনৈতিক দলগুলির বিরোধিতা। যুদ্ধ শুরু হলে বামপন্থী গোষ্ঠীর সদস্যরা ব্রিটিশ সরকারের তীব্র বিরোধিতা শুরু করে। কংগ্রেস সোশ্যালিস্ট দলের সদস্যগণ যুদ্ধের প্রতিবাদ জানিয়ে এক যুদ্ধ সাবকমিটি গঠন করে এবং তারা ব্রিটিশ পণ্য বর্জনের ডাক দেয়। শ্রমিক কৃষক ধর্মঘট পালনের কর্মসূচি নেয়। বড়লাটের তরফ থেকে বিভিন্ন সম্প্রদায়, রাজনৈতিক দল এবং দেশীয় রাজাদের সঙ্গে আলোচনা শুরু হয় যাতে যুদ্ধ পরিস্থিতিতে সরকার তাদেরকে পাশে পায়। সরকারের তরফে মুসলিম লীগকে কাছে টানার জন্য জিন্নাহকে ইন্ধন যোগানো হয়। যুদ্ধকালীন পরিস্থিতিতে জিন্নাহ আলাদা পাকিস্তান রাষ্ট্রের দাবি জানালে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। 5. লিনলিথগোর আগস্ট প্রস্তাব। ব্রিটিশ সরকারের পক্ষ থেকে বড়লাট লিনলিথগো কিছু প্রস্তাব রাখেন 8ই আগস্ট 1940 খ্রিস্টাব্দ। এগুলি হল: 1. বড়লাটের কার্যনির্বাহ পরিষদ যত তাড়াতাড়ি সম্ভব সম্প্রসারিত হবে, যেখানে আরও বেশি সংখ্যক ভারতীয়রা নিযুক্ত হবেন। 2. ভারতের বিভিন্ন জাতীয় গোষ্ঠীর প্রতিনিধিদের নিয়ে একটি যুদ্ধ উপদেষ্টা পরিষদ গঠন করা হবে। 3. দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে ভারতের সকল রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে সংবিধান রচনার উদ্যোগ নেওয়া হবে। 4. 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইনে কোনো পরিবর্তন করার আগে সংখ্যালঘু সহ ভারতের অন্যান্য সম্প্রদায়, বিভিন্ন রাজনৈতিক দল এবং দেশীয় রাজাদের প্রতিনিধিদের সঙ্গে আলাপ আলোচনা করা হবে। 6. কংগ্রেসের
রামগড় অধিবেশন। লিনলিথগোর প্রস্তাবগুলিতে গান্ধীজির ধৈর্যচ্যুতি ঘটে। গান্ধীজির নেতৃত্বে কংগ্রেস কমিটি ব্রিটিশ সরকারের সকল প্রস্তাব অগ্রাহ্য করে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে সরকারের সঙ্গে অসহযোগিতার নীতি নেয়। এই লক্ষ্যে কংগ্রেস মন্ত্রিসভাগুলিকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়। মন্ত্রিসভা থেকে কংগ্রেসের এই পদত্যাগের প্রতিক্রিয়া হিসেবে মুসলিম লীগ মুক্তি দিবস হিসেবে পালন করেন। আবুল কালাম আজাদের সভাপতিত্বে জাতীয় কংগ্রেসের রামগড় অধিবেশনে মার্চ 1940 খ্রিস্টাব্দ লিনলিথগো প্রস্তাবগুলি সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করা হয়। অধিবেশনে স্থির হয়: 1. সাম্রাজ্যবাদী যুদ্ধে জাতীয় কংগ্রেস অংশ নেবে না। 2. ডোমিনিয়নের প্রস্তাব অগ্রাহ্য করা হবে। 3. গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে গণপরিষদ গঠন করতে হবে। 4. জাতীয় কংগ্রেস সাংগঠনিকভাবে নিজেদেরকে প্রস্তুত করবে এবং সংকট তৈরি হলে আইন অমান্য করবে। 7. মুসলিম লীগের দাবি: ব্রিটেনের রাজনৈতিক পট পরিবর্তনের ফলে চেম্বারলেন ক্ষমতা হারান এবং উইনস্টন চার্চিলের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভা ক্ষমতায় আসে। ভারত সচিব হিসেবে নিযুক্ত হন L.S. আমেরি। তিনি পুরাতন হয়ে যাওয়া সাম্প্রদায়িক বিভাজনের কার্ড নতুনভাবে খেলার চেষ্টা করেন। এই লক্ষ্যে তিনি মুসলিম লীগের যুদ্ধকালীন ভূমিকাকে পৃষ্ঠা 202 প্রশংসা করতে শুরু করেন। এতে জিন্নাহ লীগের নেতৃত্বে উৎসাহিত হয়ে সরকারের কাছে কয়েকটি দাবি জানান। 1. গণপরিষদের অধিবেশন ডাকা যাবে না। 2. কেন্দ্রে ও প্রদেশের আইনসভাগুলিতে মুসলমানদের জন্য মোট আসনের অর্ধেক সংরক্ষিত থাকবে। 3. সংরক্ষিত আসনগুলিতে নির্বাচনের বদলে মনোনয়নের ব্যবস্থা রাখতে হবে। 8. সমালোচনা। 1. প্রথমত, লিনলিথগোর প্রস্তাবে ভারতকে পূর্ণ স্বাধীনতা দেওয়ার ব্যাপারে স্পষ্টভাবে কোনো রকম উল্লেখ ছিল না। কেবলমাত্র যুদ্ধ শেষ হলে ভারতকে ব্রিটিশ কমনওয়েলথের মধ্যে একটি ডোমিনিয়নের মর্যাদা দেওয়া হবে বলে উল্লেখ করা হয়। 2. দ্বিতীয়ত, ভবিষ্যতে কোনো সাংবিধানিক সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে ভারতের বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থ সুরক্ষার প্রতিশ্রুতি দেওয়া হয়। এই প্রতিশ্রুতি আসলে পরোক্ষভাবে জিন্নার আলাদা পাকিস্তান রাষ্ট্রের দাবিকেই সমর্থন করে। তাই দেখা যায় লিনলিথগোর আগস্ট প্রস্তাবকে কংগ্রেস দল হতাশাজনক বলে সমালোচনা করে। 9. ফলশ্রুতি: ব্যক্তিগত সত্যাগ্রহ। লিনলিথগোর আগস্ট প্রস্তাবের ফলশ্রুতি হিসেবে কংগ্রেসের দলের নেতৃত্বে ব্যক্তিগত সত্যাগ্রহ আন্দোলনের সূচনা ঘটে। সর্দার বল্লভভাই প্যাটেল, আবুল কালাম আজাদ, জওহরলাল নেহেরু, চক্রবর্তী রাজা গোপালাচারী প্রমুখ কংগ্রেস দলের শীর্ষ নেতারা এতদিন ধরে জাতীয় সরকার গঠনের ক্ষেত্রে শর্ত সাপেক্ষ যে সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন তার প্রয়োজনীয়তা ফুরল। কংগ্রেস দলের তরফ থেকে পূর্ণ আস্থা জানানো হলো এবং গান্ধীজিকে এই আন্দোলনের কর্মসূচি তৈরির পূর্ণ দায়িত্ব দেওয়া হলো। ফুটনোট: গান্ধীপন্থী কংগ্রেস নেতারা তাড়াহুড়ো করে সত্যাগ্রহ আন্দোলন সূচনার পক্ষপাতী ছিলেন না। এক্ষেত্রে তাদের যুক্তি ছিল: 1. তাদের ধারণায় ব্রিটেন ও ফ্রান্স নীতিগত দিক থেকেই এই যুদ্ধে লিপ্ত হয়েছে, তাই যুদ্ধের সংকটকালে তাদেরকে ব্যতিব্যস্ত করা ঠিক নয়। 2. হিন্দু মুসলিম বিরোধ মিটিয়ে ঐক্য গড়ে তুলতে না পারলে শুরু হতে চলা আইন অমান্য আন্দোলন সফল তো হবেই না, উল্টে সাম্প্রদায়িক বিষ বাষ্প দাঙ্গা হাঙ্গামার জন্ম দেবে। 3. কংগ্রেস সদস্যদের মধ্যে এখনও শৃঙ্খলাবোধের অভাব স্পষ্ট, তাই তাড়াহুড়ো না করে আন্দোলন শুরু করার ব্যাপারে অপেক্ষার নীতি গ্রহণ করাই শ্রেয়। মূল পাঠে ফিরে এলাম। যুদ্ধবিরোধী বক্তব্য জানানো স্বাধীনতা দেওয়া হোক, এই দাবি জানিয়ে গান্ধীজি বড়লাটকে এক চিঠি লিখলেন। বড়লাট তা গ্রাহ্য না করায় গান্ধীজি সত্যাগ্রহ আন্দোলনের কর্মসূচি গ্রহণ করলেন। কংগ্রেস কার্যকরী সমিতি গান্ধীজির এই আন্দোলনের সিদ্ধান্তকে অনুমোদন দিল। গান্ধীজি প্রথম সত্যাগ্রহী রূপে বিনোবা ভাবেকে মনোনীত করেন।
মূল্যায়ন। কংগ্রেস দল, মুসলিম লীগ সহ অন্যান্য দলগুলি গ্লেন লিথগোর প্রস্তাবগুলি প্রত্যাখ্যান করে এবং ব্রিটিশের বিরোধিতা শুরু করে। এর ফলে ভারতীয় জাতীয় রাজনীতিতে এক অচলাবস্থা তৈরি হয়। জাতীয় রাজনীতির এই অচলাবস্থা দূর করার জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল গ্লেন লিথগো প্রস্তাবের সংশোধন করে ক্রিপস মিশনকে ভারতে পাঠান। সময় সারণী। সময়কাল, ঘটনা। 1939 জাতীয় কংগ্রেস নেতাদের সাথে মতভেদের কারণে সুভাষচন্দ্র ফরওয়ার্ড ব্লক দল গঠন করেন। 2রা জুলাই 1940 ব্রিটিশ সরকার সুভাষচন্দ্র বসুকে কোর্ট ভারত রক্ষা আইন আনকোট গ্রেফতার করে। 28 মার্চ 1941 ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য প্রাপ্তির জন্য সুভাষচন্দ্র জার্মানিতে যান। জানুয়ারি 1942 সুভাষচন্দ্র বার্লিনে আজাদ হিন্দুস্তান নামে বেতার কেন্দ্র প্রতিষ্ঠা করেন। 23 জুলাই 1942 ক্রিপস মিশনের ভারতে আগমন। 14 জুলাই 1942 ওয়ার্ধায় কংগ্রেস কার্যনির্বাহক সমিতি কোর্ট ভারত ছাড়ো আনকোট আন্দোলনের প্রভাব গ্রহণ করে। 17 ডিসেম্বর 1942 থেকে 8 আগস্ট 1944 মেদিনীপুরে কোর্ট তাম্রলিপ্ত জাতীয় সরকারের আনকোট কার্যকাল। ডিসেম্বর 1942 সুভাষচন্দ্র জার্মানিতে ফ্রি ইন্ডিয়া লিজিয়ন গঠন করেন। 4 জুলাই 1943 সুভাষচন্দ্র বসু ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের দায়িত্ব পান। 25 আগস্ট 1943 আজাদ হিন্দ বাহিনীর দায়িত্ব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন। 21 অক্টোবর 1943 সুভাষচন্দ্র সিঙ্গাপুরে আজাদ হিন্দ সরকার নামে স্বাধীন ভারত সরকার প্রতিষ্ঠার কথা ঘোষণা করেন। পৃষ্ঠা 203। সময়কাল, ঘটনা। 6 নভেম্বর 1943 জাপানি প্রধানমন্ত্রী তোজো আজাদ হিন্দ সরকারের হাতে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ দুটি তুলে দেন। 5 মে 1944 গান্ধীজি জেল থেকে মুক্তি পান। 1944 রাজাজি সূত্র পেশ। 14 জুন 1945 ওয়াভেল পরিকল্পনা পেশ। 1945 ক্লিমেন্ট এটলি ইংল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হন এবং ভারত সচিব হিসাবে নিযুক্ত হন প্যাথিক লরেন্স। ডিসেম্বর 1945 কেন্দ্রীয় আইনসভার নির্বাচন। 12 ফেব্রুয়ারি 1946 কলকাতায় রশিদ আলী দিবস পালন। 18 ফেব্রুয়ারি 1946 বোম্বাইয়ে তলোয়ার জাহাজ নৌবিদ্রোহের সূচনা। 24 মার্চ 1946 মন্ত্রী মিশনের ভারতে আগমন। 16 থেকে 20 আগস্ট 1946 জিন্নার কোর্ট প্রত্যক্ষ সংগ্রাম আনকোট ও কোর্ট কলকাতা হত্যাকাণ্ড আনকোট। 2রা সেপ্টেম্বর 1946 জওহরলাল নেহরুর নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন। 3রা জুন 1947 মাউন্ট ব্যাটেন প্রস্তাব ঘোষণা। 4 জুলাই 1947 ব্রিটিশ পার্লামেন্টে কোর্ট ভারতের স্বাধীনতা আইন আনকোট বিনা বাধায় পাশ। 18 জুলাই 1947 কোর্ট ভারতের স্বাধীনতা আইন আনকোট রাজকীয় সম্মতি লাভ করে। 15 আগস্ট 1947 কোর্ট ভারত আনকোট ও কোর্ট পাকিস্তান আনকোট নামে দুটি পৃথক রাষ্ট্র গঠন।